অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেবেন আমাদের সভাপতি শ্রী অমিত ভট্টাচার্য। কথামালার তৃতীয় বার্ষিক এই গল্প উৎসবে উপস্থিত সকলকে কথামালার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা এবারের অনুষ্ঠান, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানে যোগ দেন তারা জানেন যে আমরা অন্যান্যবার প্রথম দিন হাফ বেলা মানে আমরা 2টো থেকে করি, আর দ্বিতীয় দিন আমরা পুরো দিনটা করি। কিন্তু এবছরে আমরা 2টো দিনই সম্পূর্ণ 10টা থেকে রেখেছি রাত্রির 7:30 8টা পর্যন্ত, যতক্ষণ আমাদের অনুষ্ঠান চলবে। এর প্রধান কারণ হলো যে আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, অর্থাৎ আগ্রহান্বিত অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের কিছু করণীয় ছিল না। কারণ আমরা চেষ্টা করি সবসময় যে সকলকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে দেখতে এবং পেতে, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা সবাইকে করে দিতে পারি না সুযোগ। তাতে তাদেরও মন খারাপ হয় এবং আমরাও মনোকষ্টে ভুগি। সেই কারণেই এবার আমাদের কিছু আর্থিক বোঝা নেই, কিছু দায় নেই, আমরা 2টো দিনই পুরো দিন হিসেবে আমরা অনুষ্ঠান রেখেছি। তা সত্ত্বেও যে আমরা সবাইকে জায়গা করে দিতে পেরেছি এমন নয়। আমাদের এই কর্মসূচির বাইরেও এখনও অনেক উৎসাহী বন্ধুরা আছেন যারা লেখালেখি করেন, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমাদের বুঝতেই পারছেন যে সময়ের একটা বিশাল চাপ আছে। প্রথমত যে সময়ের মধ্যে আমরা অনুষ্ঠান করে থাকি তাতে এতজনকে একসঙ্গে জায়গা করে দেওয়া খুব অসুবিধের। তবে একটা কথা আপনারা সবাই জানেন হয়তো, যে আমরা কথামালার তরফ থেকে প্রতি মাসেই অনুষ্ঠান করি, একটা অফলাইন একটা অনলাইন। এই অনুষ্ঠানে যাদেরকে আমরা এই বার্ষিক অনুষ্ঠানে সুযোগ করে দিতে পারি না তাদেরই সারা বছর আমরা আমন্ত্রণ করি আমাদের এই অনলাইন এবং অফলাইন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেখানে তারা গল্প পাঠ করেন। আমাদের অনেক বিশিষ্ট আলোচক আছেন যারা এই গল্পের কাটাছেঁড়া করেন, বিশ্লেষণ করেন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে গল্পের একটা ভালো গল্প কীভাবে দাঁড় করাতে হয়, যেটা পাঠক সমাদৃত হতে পারে, সেইভাবে তাদের গাইড করেন। তো তাদের সেই উপায় বাতলে দেন। আশা করি সেই সব আলোচনার পাঠকরা এবং লেখকরা দুতরফেই তাতে সমৃদ্ধ হন। এগুলো ছাড়াও আমরা গল্প প্রতিযোগিতার আয়োজন করে থাকি প্রতি বছরই। এবারও মহারাজা ক্যান্ডেলের সৌজন্যে এবং তাদের প্রযোজনায় আমাদের এই গল্প প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় আমরা 3 জনকে পুরস্কৃত করব। আজকের এই মঞ্চেই তারা পুরস্কৃত হবেন। বিচারক মণ্ডলী আছেন আমাদের সেই বিচারকরা অনেক গল্প এসছেন, 100-র ওপর আমরা গল্প পেয়েছি। সেই গল্প থেকেই 3 জনকে বিচার করা হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা বিভিন্ন জেলা থেকে যারা গল্প লিখছেন, যারা গল্পে উৎসাহী, গল্প লেখায় উৎসাহী, তাদের প্রত্যেককে অনেককেই আমরা খুঁজে পেয়েছি নতুনভাবে, যারা গল্প সত্যিকারে আমাদের উত্তরসূরি বলে মনে হয় সাহিত্যের। তাদেরকে আমরা অনুপ্রাণিত করি এবং সত্যি কথা বলতে, এবং আমরা এই যে গল্প প্রতিযোগিতার যে ব্যবস্থাটা করি তাতে আমরা এই নতুনদের খুঁজে পাওয়ার জন্যই আমাদের মূল উদ্দেশ্য। সেখানে আমরা অনেককে খুঁজে পেয়েছি এবং তাদের নিয়ে এবারের আমাদের গল্প সংখ্যা। আপনারা বাইরে থেকে সেই সংখ্যা আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা লেখক তারা অবশ্যই চিরঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন, আমাদের পত্রিকা সম্পাদক। তার থেকে আপনারা আপনাদের বইগুলো সংগ্রহ করে নেবেন। আমরা এই যে 2 দিনের গল্প উৎসবের আয়োজন করেছি, আমরা আশা করি আপনারা সকলেই পুরো দিনটা আমাদের সঙ্গে কাটাবেন। আমাদের সারাদিন বিভিন্ন অনুগল্প, ছোট গল্পের
চর্চা হবে, গল্প শুনবেন, বিশিষ্ট আলোচকরা আছেন, তারা সেই সব গল্পের ওপর আলোকপাত করবেন। এছাড়াও বিভিন্ন বিতর্ক সভা আছে, যারা প্রকাশক আছেন এবং অনেক সাংবাদিকও আছেন, প্রকাশক আছেন, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দুদিন ধরে। বিভিন্ন খুবই আশা করি খুবই ইন্টারেস্টিং সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে পাবেন। আপনাদের এই দুটো দিন গল্প যাপন করুন, আমাদের আশা আপনারা সকলেই উপভোগ করবেন। এবারের গল্প আমরা আরেকটা কথা এর আগেই ঘোষণা করেছি, আপনারা অনেকেই জানেন হয়তো, আমরা ফেসবুক মাধ্যমে আমরা আমাদের এবারের প্রতিবারই আমরা গল্প মানে আমাদের এই সংগঠনের তরফ থেকে আমরা একজন করে সাহিত্যিককে আমরা পুরস্কার প্রদান করে থাকি। এবারের পুরস্কার প্রাপক গল্পকার আনসার উদ্দিন, যিনি মাটির সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজেকে চাষি বলেন। আমাদের গ্রাম বাংলার পরিবেশ, সেখানকার প্রান্তিক জনের সুখ দুঃখ ইত্যাদি নিয়ে তিনি তার গল্পে আলোকপাত করেন। এই মুহূর্তে তিনি অত্যন্ত পাঠক সমাদৃত। আমাদের সাংগঠনিক মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবছর তাকেই আমরা গল্প সম্মান উপহার দিচ্ছি। আগামীকাল 8 তারিখ সেই সম্মান আমরা তাকে প্রদর্শন করব। এই মঞ্চেই আমরা তার হাতে আমাদের পুরস্কার তুলে দেব। আপনারা সবাই এই দুদিন খুব ভালোভাবে সময় কাটান। যদি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হয় তো সেটা আপনারা আপনাদের গুণে মার্জনা করে নেবেন। কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে, আমরা চেষ্টা করেছি আপ্রাণ যাতে আমাদের তরফ থেকে আমরা খুব নিখুঁত একটা পরিবেশ এখানে বজায় রাখতে পারি, এবং আমরা সেইভাবেই চেষ্টা করব আমাদের অনুষ্ঠানগুলোকে উপহার দেওয়ার জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দুটো দিন আমাদের সঙ্গে আড্ডা গল্পে কাটান, খাওয়া দাওয়া আড্ডা সবই আমাদের এখানে আছে, সব ব্যবস্থা আমরা করে রেখেছি। ভালোবাসা নেবেন, আমাদের সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আবার কথা শেষ করলাম। অমিতদাকে ধন্যবাদ। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের এবারের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে, এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়কে। আমরা অতিথিদের বরণ করে নেব। প্রথমে তপনদাকে উত্তরীয় পড়িয়ে দেবেন কথাবালার সভাপতি অমিত ভট্টাচার্য। হ্যাঁ, অমিতদাকে বলছি তপনদাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে এবার ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে সোমশুভ্র তপনদাকে উপহার দেবেন পরে, এবং মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে উপহার তুলে দেবেন চিরঞ্জয় চক্রবর্তী। এবার আমরা আমাদের প্রধান অতিথি সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে বরণ করে নেব। উত্তরীয় প্রদান করবেন কথাবালার সম্পাদক সুকান্ত গঙ্গোপাধ্যায়। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে উপহার তুলে দেবেন অরিজিৎ মান্না। মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে চিরঞ্জয় চক্রবর্তী। প্রতি বছরের গল্প উৎসবে আমরা একজন গল্পকারের হাতে তুলে দিই কথাবালা পুরস্কার।
গত 2 বছর এই পুরস্কার আমরা তুলে দিয়েছি সাহিত্যিক অভিজিৎ তরফদার এবং দেবশ্রী সারোগীর হাতে। আগামীকাল এই মঞ্চে কথামালা পুরস্কার 2026 প্রদান করা হবে প্রিয় সাহিত্যিক আনসার উদ্দিনকে। পুরস্কারের পাশাপাশি আমরা প্রতি বছর চেষ্টা করি একজন সিনিয়র লেখকদের একটু অন্যভাবে সম্মানিত করার। গল্প উৎসবের উদ্বোধনের জন্য একজন মান্য লেখককে আমন্ত্রণ জানাই, এইভাবে তাকে কথামালা শ্রদ্ধা জানাতে চায়। 2024-এর উদ্বোধক ছিলেন সাহিত্যিক অভিজিৎ সেন, 2025-এর উদ্বোধক ছিলেন সাহিত্যিক শেখর বসু। গল্প উৎসব 2026 উদ্বোধন করবেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুদিনের গল্প উৎসবের। এবার আমাদের মোমবাতি প্রজ্বলন। এবার উদ্বোধনী বক্তৃতা। আমাদের আজকের উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। তপনদা, উদ্বোধনী বক্তৃতা। কথামালার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে বসে আছে আমাদের সবার প্রিয় ত্রিদীপ চট্টোপাধ্যায়, কথামালার সভাপতি সম্পাদক, সবাইকে আমাকে এখানে উদ্বোধন করার আমন্ত্রণ জানানোয় সবাইকে ধন্যবাদ। আসলে আমি একটা ফেসবুকে কয়েক সপ্তাহ লিখছিলাম যে শব্দ ব্রহ্মের সঙ্গে 5 দশক লিখি সেই ছোট থেকে, প্রায় ক্লাস 3 থেকে, কিন্তু ছাপাছাপি শুরু সেটা প্রায় 50 বছর হয়ে গেল। প্রথম যে কবিতা, পরে গল্প এবং উপন্যাস। যখন গল্প লিখতে আরম্ভ করলাম, আমার এই কথামালার অনুষ্ঠানে আসার সময়ই মনে পড়ে যে আমাদের একটা গল্পচক্র বলে একটা প্রতিষ্ঠান ছিল। তার প্রতিষ্ঠাতা ছিল রাধানাথ মণ্ডল। সেখানে অমর মিত্র, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শচীন দাস, সুচিত্রা ভট্টাচার্য, আমি, দীপঙ্কর, অনেকে, প্রায় 14-15 জন মোটামুটি নিয়মিত সেখানে এই কারোর বাড়িতে গল্প পাঠ হতো। 3 জন বা 4 জন গল্প পড়বেন, বাকিরা সবাই আলোচনা করবেন। এই বেশিরভাগ হতো রাধানাথ মণ্ডলের বাড়িতে, অনেকটাই সুচিত্রা ভট্টাচার্যের বাড়িতে, মাঝে মাঝে কানাই কুণ্ডুর বাড়িতে, আমার বাড়িতেও একবার হয়েছিল এরকম। তার একটা অন্য রোমাঞ্চ ছিল যে মাঝে মাঝে ঠিক হতো যে এমন জায়গায় করা হবে যেটা একটা অফবিট জায়গায়। একদিন ঠিক হলো যে কলকাতার সবচেয়ে উঁচু বাড়িতে হবে, উঁচু বাড়ির উঁচু তলায়, অর্থাৎ 24 তলা, চ্যাটার্জি ইন্টারন্যাশনালের 24 তলায় হলো গল্প পাঠ। কী করে জোগাড় করলো আমি জানি না, কিন্তু সেই 24 তলায় বসে গল্প পাঠ হলো। একবার ঠিক হলো যে
পাহাড়ের উপরে গল্প পাঠ হবে। আমরা চলে গেলাম শিমুলতলা, ঝাড়খণ্ডে, লাট্টো পাহাড়ের উপরে একদম উঠে সব গল্প পাঠ হলো। শেষ যিনি গল্প পড়ছিলেন তখন অন্ধকার হয়েছে, দেখা যাচ্ছে আর লাইট তো নেই, সেই চোখের সামনে ধরে তো পড়ে যাচ্ছেন আর কি, পড়া যাচ্ছে না, পড়ে যাচ্ছেন। একবার ভাওয়াল রাজার বাড়িতে হলো এরকম, মানে একবার আমি তখন মেদিনীপুরে কাঁকড়াঝোড়ে জঙ্গলের মধ্যে একবার হলো এরকম। তা এই রোমাঞ্চ ছিল, এবং আমার মনে হয় যে আমাদের অনেকেই আর কি এই গল্পচক্রতে খুব উপকৃত হয়েছিলাম আর কি। যাদের নাম বললাম দেখলেন তারা সবাই মোটামুটি এখনকার প্রতিষ্ঠিত গল্পকার। যেমন আমার একটা গল্প পড়েছিলাম মুখ্যমন্ত্রীর উপহার, সেটা পড়ার পর সবাই খুব প্রশংসা করলো, শুধু একজন বলেন যে লাস্ট লাইনটা কেটে দিন। তা আমার হঠাৎ প্রতিবাদ, না কেন কাটবো, বাড়ি গিয়ে পড়ে মনে হলো না এই লাইনটা কেটে দেওয়াই ভালো, কেটে দিলাম, এবং তাতে কিন্তু গল্পটা অন্য জায়গায় দাঁড়িয়ে গেল। এই যে গল্প পাঠ এবং তার আলোচনা এবং এই যে মন্তব্য, এটা যারা তরুণ গল্পকার তাদের পক্ষে খুব কাজে লাগে আমার ধারণা। আমি নিশ্চিত যে এখান থেকেও, কথা বলা থেকেও ভবিষ্যতে অনেক ভালো গল্পকার উঠে আসবেন এবং তারাই বাংলা সাহিত্য শাসন করবেন। তবে একটা কথা বলি যে যারা গল্প লেখেন, অনেকে ভালো গল্প লেখেন, আমরা মাঝে মাঝে পড়ি এবং উচ্ছ্বসিত হই যে ভালো গল্প লিখেছেন, কিন্তু একজন লেখকের কাছে গল্প কিন্তু একটা ফাড়লং, একটা গল্প, দুটো গল্প, তিনটে গল্প। আমাদের লক্ষ্য থাকবে মাইলস্টোনে পৌঁছানো, অর্থাৎ উপন্যাস লেখা। ভালো উপন্যাস লিখলেই কিন্তু সেই লেখকের একটা অন্য মাত্রা পায়। যত ভালো গল্পই লিখুন, 100 ভালো গল্প লেখার পরও বা 500 গল্প লেখার পরও নরেন্দ্রনাথ মিত্র বা সুবোধ ঘোষ যে জায়গা পান, তারাশঙ্কর বিভূতিভূষণ কিন্তু তার অনেক উপরে। অর্থাৎ উপন্যাসই লেখকের সিদ্ধি। আমি এটাই বলবো, মানে যারা তরুণ গল্পকার, ভালো উপন্যাস লিখুন এবং অফবিট। গত 30-40 বছরে যত উপন্যাস লেখা হচ্ছে দেখবেন সব মানুষ ভুলে গেছে, কিন্তু কিছু উপন্যাস এখনও মানুষের মনে আছে। যে উপন্যাস মনে আছে, অর্থাৎ যারা লেখক তাদের যে উপন্যাস মনে আছে, সেইটাই হচ্ছে আসল উপন্যাস, একটু অফবিট ধরনের। যে লোকালিটিতে বাস করে সেখানে কিন্তু অনেক উপকরণ ছড়িয়ে আছে, যে উপকরণ দিয়ে উপন্যাস লেখা সম্ভব। যারা গ্রামে বাস করেন সেই গ্রামে অনেক উপকরণ ছড়িয়ে আছে। আমি একটা উদাহরণ দিই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লাভপুরে বসবাস করে একটা গ্রাম থেকে তিনি কত গল্প, কত উপন্যাস লিখেছেন। অর্থাৎ দেখার চোখ, অর্থাৎ গ্রামকে আবিষ্কার করা। আনসারউদ্দিন যিনি পুরস্কার পেলেন, তিনি তো এইভাবে তার যে লোকালিটি, তার যে জনপদ, সেখানটা তুলে আনছেন। এরকম প্রত্যেকে আমরা যে জনপদে বাস করি তার সেখানে অসংখ্য উপকরণ ছড়িয়ে আছে। একটা উদাহরণ দিই, ত্রিদীপ চট্টোপাধ্যায় প্রায় ভিডিও করেন। আমি ভেবে দেখেছি যে প্রত্যেকটি দিয়ে উপন্যাস লেখা সম্ভব, তবে যে উপকরণ তিনি দিলেন তার সঙ্গে গবেষণা দরকার, সেখানে যাওয়া দরকার, সেখানকার মানুষজনের সঙ্গে মেশা দরকার, তাদের সম্পর্কে জানা দরকার, সেখান থেকে চরিত্র তুলে আনতে হবে, এরকম হতে পারে আর কি। সুতরাং উপন্যাস লেখাটা খুব জরুরি আর কি, এবং উপন্যাস লিখলেই সেই লেখক কিন্তু একটা অন্য জায়গা পাবেন। আর কথামালা যে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এই প্ল্যাটফর্ম কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম। এখান থেকে আস্তে আস্তে আমরা ভবিষ্যতের যারা লেখক তাদের পাবো, কিন্তু তার আগে যেটা দরকার, যে লম্বা পথ পেরোতে হবে, একের পর এক ভালো গল্প, একের পর এক ভালো উপন্যাস, এটা লিখে সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা চাই যে বাংলা সাহিত্য কিন্তু একদম ফাঁকা আছে। আমরা যদি ভালো উপন্যাসের লিস্ট করি, হয়তো 30, 40, 50 এর বেশি ভালো উপন্যাস আমরা পাবো না। অর্থাৎ প্রচুর উপন্যাস লেখার উপকরণ ছড়িয়েছে। আমরা চাই যে যেখানে বাস করেন সেখানকার নিয়ে একের পর এক ভালো গল্প, ভালো উপন্যাস আমরা বাংলা সাহিত্য। কথামালা
তখনই সার্থক হবে যদি দেখা যায় যে কথামালার যারা লেখক তারা আগামী 15, 20 বা 30 বছর পরে তারা বাংলা সাহিত্য রাজত্ব করছেন এবং বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন। এরকম একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়াটা কিন্তু এর ভাগ্যের ব্যাপার আর কি। মানে আমি যেমন গল্পচক্রের কথা এখনও মনে করি যে গল্পচক্র আমাকে যেভাবে আমাকে লালন করেছে আর কি, তার থেকে মনে হয় যে একটা দিশা পেলাম। তার আগে কিন্তু অনেক বিভ্রান্ত ছিলাম, কী লিখবো, কোথায় লিখবো, কে আমি ভালো লিখছি কি না এগুলো। কিন্তু এই যে এখানে পড়া হচ্ছে, তার আলোচনা হচ্ছে, এটা কিন্তু এটা খুব উপকার। এবং যারা শুনছেন তারাও দেখছেন যে এই গল্পের এই আলোচনা, এই গল্পের এই আলোচনা, অর্থাৎ কোথায় আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। আমি যা লিখি সেটাই সেরা নাও হতে পারে, আমার চাইতেও ভালো লিখতে পারে কেউ, কিংবা আমিও আরও ভালো লিখতে পারি। এই পর্যন্ত বলে আমি আমার কথা শেষ করি, কারণ আর প্রচুর প্রোগ্রাম আছে, সবাই একে একে করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। নমস্কার। তপনদাকে বিশেষভাবে ধন্যবাদ। তপনদা গত 2 বছরও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের 2 দিনের অনুষ্ঠান, তপনদাকে অনুরোধ করব আগামীকালও আসার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আমরা এবার ত্রিদীপবাবুর কাছ থেকে কিছু শুনব। নমস্কার, শুভ সকাল। মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মানুষ, প্রখ্যাত সাহিত্যিক, আমাদের সকলের অত্যন্ত আপনজন তপন বন্দ্যোপাধ্যায়। রয়েছেন আমার অত্যন্ত প্রিয় এই কথামালার সম্পাদক সুকান্ত গঙ্গোপাধ্যায়, বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী। রয়েছেন অমিত ভট্টাচার্য, কথামালার সভাপতি। আপনারা যারা এই শনিবারের সকালে এসে উপস্থিত হয়েছেন, আপনারা, আমার সত্যি খুব ভালো লাগছে যে শুধু গল্প নিয়ে, কথা নিয়ে একটা 2 দিনব্যাপী অনুষ্ঠান। তপন দাস অনেকগুলি কথা বলে গেলেন যেগুলো সত্যি প্রণিধানযোগ্য। বাংলা সাহিত্যে যদি আমরা একবার পেছন দিকে তাকাই, খুব জরুরি কথা বলেছেন। আবার কিছু তার মধ্যে বিতর্কের অবকাশ আছে। একটা গল্প লিখেই নরেন্দ্রনাথ আমাদের, তিনি রস গল্পটি লিখেই তার সিনেমা থেকে আরম্ভ করে আর কিছু মনে না থাকলেও রস গল্পটি আমাদের মনে আছে, যেটা পরে সওদাগর হয়েছিল সিনেমা, অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা। তো মানে আমার মনে হয়, আমি বঙ্কিমচন্দ্রের একটা কথা মনে পড়ছে যে আকাশ যদি হয় উপন্যাস, তার মধ্যে বিদ্যুৎ চমক হচ্ছে ছোট গল্প। তো ছোট গল্পের কোনো তুলনা নেই। আবার এটাও ঠিক যেটা তপনদা বললেন, যে শেষ পর্যন্ত গিয়ে উপন্যাসগুলোই আমাদের মনে থাকে। গল্পকারের একটা করে গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে যদি আমরা ভাবি, বা সুনীল গঙ্গোপাধ্যায়কে ভাবি, এক কথায় তার কয়েকটা উপন্যাসের নাম বলতে পারবো। অথচ অসম্ভব অসামান্য সব গল্প লিখেছেন। সুকান্ত নিজেও অসামান্য বেশ কিছু গল্প লিখেছেন। কিন্তু আমরা গল্পের থেকে আগে তপনদা অনেক ভালো গল্প লিখেছেন, কিন্তু আমরা উপন্যাসের নামই মনে করতে পারি। এটা সত্যি সত্যি ঘটনা। তবে বাংলা সাহিত্যে যেভাবে গল্পের চর্চা হয়েছে, পৃথিবীর আর কোনো সাহিত্যে হয়েছে বলে আমার জানা নেই। মানে আমি বলতে চাইছি, একেবারে তৃণমূল স্তর থেকে একেবারে শেষ পর্যন্ত, সেখানেও মানে যদি আমি আনন্দবাজার দেশকে ধরি, যে একটা মাপকাঠি ধরি, সেখানেও এই গল্পের চর্চা, এই আলোচনার চর্চা, এবং সেখানে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে ডেকে এনেছেন, এর জন্য সত্যি সত্যি আমি আপ্লুত আরও এই জন্যে যে আমার মনে হয়েছে আমার এই বয়সে এসেও আমি কিছুই করতে পারিনি, লিখতে পারিনি। হয়তো পাঠকরা কিছু লেখা নিয়েছে। কিশোর সাহিত্য দিয়ে আমার যাত্রা শুরু, এবং সেই কিশোর সাহিত্যে যাত্রা শুরুর আগেও একটা শুরু ছিল, যে শুরুটা খুবই দুর্ভাগ্যজনক। ওই যেটা
তপনদা বললেন যে গল্পের স্ট্রাকচার কী হবে। আমি একের পর এক গল্প লিখছি। আমার পিতৃদেব ছিলেন কিশোর ভারতীর প্রতিষ্ঠাতা সম্পাদক। উনি প্রত্যেকটিকে বাতিল করছেন, বলছেন কিছুই হয়নি। কারণ আমার বাড়িতে সাহিত্যের একটা পরিবেশ ছিল, আমাদের প্রকাশনা ছিল বিদ্যোদয় লাইব্রেরি, তারপরে বাবা করলেন কিশোর ভারতীর একটা সাড়া ফেলে দিল 1968 সাল। এবং তখন একটা আমার মধ্যে জেদ চেপে গেল যে আমিও লিখব। এবার আমি যা লিখি বাবা প্রত্যেকটি অমনোনীত করছেন, বলছেন কিচ্ছু হয়নি, তোমার হবে না, হচ্ছে না। তো হচ্ছে না শুনতে শুনতে আমি ঠিকই করে ফেললাম যে হবে না, লেখা আমার দ্বারা হবে না। তো তখন তপনদাদের যে এই যে গল্পের আলোচনা ছাদের উপর উঠে, মানে 24 তলায় বা পাহাড়ে গিয়ে, সেই সুযোগগুলো হয়নি কারণ বাড়ির মধ্যে একটা গল্পের পরিবেশ। আমার দাদা লিখছেন কিশোর সাহিত্য, বাবা তো একের পর এক লিখছেন, প্রত্যেকটাই সেই সময়ের ভাবা, দুরন্ত ঈগল, নীলঘূর্ণি, এক একটা ল্যান্ডমার্ক কিশোর সাহিত্যের। তো আমি একটা বাড়ির ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, যে লিখছি কিন্তু কোনো লেখাই দাঁড়াচ্ছে না। তো বাবা শেষে অনেক কাকুতি বিনতির পরে 1976 সালে আমার মনে আছে আমার একটি লেখা কিশোর ভারতীতে ছাপা হলো, কিন্তু লেখাটা আমি যা লিখেছিলাম আর যেটা বেরোলো তার মধ্যে কোনো মিল নেই, শুধু গল্পের অংশটুকু ছাড়া। অর্থাৎ বাবা পুরোটাই পাল্টে দিয়েছেন। তো আমার নিজের উপর খুব বিতৃষ্ণা হলো যে এইভাবে গল্প ছাপার কোনো মানে হয় না। আমি ঠিকই করে ফেললাম যে আমি আর লেখালেখি করব না। তো এরপরে একটা পারিবারিক কারণে আমাকে কিশোর ভারতীর দায়িত্ব যখন নিতে হলো, তখন বাবা আমাকে বললেন যে তুমি শোনো, তুমি একটা কাজ করো, তুমি লেখালেখি করার আগে পড়ো বেশি করে আমাদের বাংলার ক্লাসিক সাহিত্য, বাংলার আধুনিক সাহিত্য, গল্প, উপন্যাস। তখন আমি গ্রোগ্রাসে পড়া শুরু করলাম। এই কথাটা আমি বলতে চাই যে লেখার আগে বোধহয় পড়াটা খুব জরুরি। অন্যের সাহিত্য না পড়লে, অন্যের লেখা না পড়লে, এই যে তপনদা একটা মারাত্মক কথা বলে গেলেন যে মুখ্যমন্ত্রীর পুরস্কার, বোধহয় গল্পটা মুখ্যমন্ত্রীর উপহার, গল্পের শেষ লাইনের পরে যখন আলোচনা হচ্ছে একজন বলল আপনি শেষ লাইন কেটে দিন। ওনার মনে মনে খুব রাগ হলো। বাড়িতে এসে উনি দেখলেন যে না, ঠিকই তো বলেছে, গল্পটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। এই যে আলোচনা করা বা নিজেদের মধ্যে মত বিনিময় করা, অন্যের লেখা শোনা বা পড়া, এই গল্প উৎসব বা কথামালার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আছেন তারা গল্প পড়বেন, অন্যরা শুনবেন, শুনে তাদের কোনো গল্প ভালো লাগতে পারে, কোনো গল্প খারাপ লাগতে পারে, তারা মত বিনিময় করবেন গল্পটির পরিপ্রেক্ষিতে। এই মত বিনিময়ের মধ্যে থেকে যিনি বলছেন আর যিনি শুনছেন, দুপক্ষই কিন্তু লাভবান হবেন। তো আমরা যদি গল্প উৎসব নাও করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে গল্প উৎসব তো বছরে একবার হচ্ছে, দুদিনের জন্য। বাকি সময়টা আমার নিজের মনে হয়েছে, আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যতটা না লিখেছি তার থেকে অনেক গুণ বেশি পড়েছি। পড়তে পড়তে যেটা হয়েছে, বাবারই মানে উপদেশ বলুন, পরামর্শ বলুন, যে আমার একটা গদ্যের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি? আপনি যদি বাংলাদেশের কোনো লেখা পড়েন, ওদের খুব দুঃখ, বাংলাদেশের সাহিত্যিক, আমি হুমায়ুন আহমেদ বা পরবর্তীকালে আরও কয়েকজনের নাম বাদ দিয়েই বলছি, অন্যদের ক্ষেত্রে বলেন যে দেখো আপনাদের বই আমাদের এখানে এত বিক্রি হয়, সবাই বলে, আপনারা আমাদের বই সেরকমভাবে বাংলাদেশের বই ভারতীয় বাংলায়, পশ্চিমবঙ্গে বিক্রি হয় না, মানে চলে না, মানুষ গ্রহণ করে না। তার কারণটা হচ্ছে, একদিন প্রফুল্লদার সঙ্গে কথা হচ্ছিল, আমার খুব সৌভাগ্য যে আমার অন্য আরও কিছু পরিচয়ের ফলে আমি প্রচুর লেখকদের সংস্পর্শে আসতে পেরেছি। বাবা ছাড়াও পরবর্তীকালে তপনদাটারা তো আমাদের পারিবারিক মানুষ, কিন্তু এই প্রণম্য যারা, যেমন প্রফুল্ল রায় চলে গেলেন, সমরেশ মজুমদার, তার আগে শঙ্খ ঘোষ, এদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞেস করেছি বিভিন্ন কথা। তারা আমাদেরকে শিখিয়েছেন, তারা তো শিক্ষক ছিলেন। আমাকে প্রফুল্ল রায় বললেন, কেন ভালো লাগে না জানো? ওদের গদ্যের স্ট্রাকচারটা ঠিক নেই, মানে গ্রামার বা ভার্ব
কোথায় বসাতে হবে সেখানে সমস্যা রয়েছে। এই কথাটা আমার কানে গেঁথে গেল। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকে শিলচরের একজন লেখক, তার মধ্যে অনেক সময় দুঃখ থাকে যে আমি প্রান্তিক জায়গায় পড়ে আছি। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে যে লেখাটা লিখতে হবে সেই লেখাটা সেই শিলচর থেকে, ঢাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের যে বাঙালি বা আসামের যে বাঙালি বা বাংলাদেশের বাঙালি বা আমাদের উত্তরবঙ্গের বাঙালি, সবার কাছে যেন সে রিলেট করতে পারে। সাহিত্যটা কি? শহীদ। মানে আমার সঙ্গে আপনার এই যে আজকে কথা মালা, মানেটা হচ্ছে কথা দিয়ে কথা জোড়া। সাহিত্য ব্যাপারটা তাই। মানে আমি একটা লিখছি, আমার সঙ্গে একজন পাঠক লেখকের মতনই লেখার সঙ্গে সঙ্গে হাঁটছেন। প্রত্যেকটা আমার লেখার প্রত্যেকটা ছবি তার মধ্যে ফুটে উঠছে, তবেই আমার লেখা বা আমার গল্প বা আমার উপন্যাস পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি না করতে পারি, আমাকে পাঠক, আর এখন তো আরও কঠিন। তপনদাদের সময় অনেক সুবিধে ছিল, আমাদের সময়ও খানিকটা ছিল, কিন্তু এখন যারা লিখছেন তাদের প্রতি মুহূর্তে মনে রাখতে হবে যে প্রত্যেকের কাছে ফেসবুক আছে, প্রত্যেকের কাছে ইনস্টাগ্রাম আছে, প্রত্যেকের কাছে ইউটিউব আছে। সব মোবাইলের মধ্যেই পৃথিবী দুনিয়া কাটলো মুঠ্ঠি মেয়ে রয়েছে। তো ফলে যদি গল্প পড়তে গিয়ে তার একটুও ক্লান্তি আসে, সে পাতাটা উল্টে বন্ধ করে ফেলবে, বন্ধ করে সে আবার চলে যাবে ডিজিটাল মিডিয়ায়। সদ্য বইমেলা, কলকাতা বইমেলা শেষ হয়েছে। সদ্য কলকাতা বইমেলা আমরা কী দেখলাম? লক্ষ লক্ষ মানুষ এসেছেন এবং বই কিনেছেন। তার মানে বই কিন্তু বা লেখা কিন্তু হারিয়ে যাচ্ছে না। যারা অডিও বুক শুনছে, আমরা লক্ষ্য করে দেখছি যে কোনো গল্প যদি অডিও বুক হয় তার বিক্রি বহুগুণ বেড়ে যাচ্ছে। তার মানে অডিও বুক শুনে সেই পাঠক খুব উৎসাহিত হচ্ছে এবং বইটি নিজের কাছে রাখার চেষ্টা করছে। সুতরাং কেউ কাউকে ধ্বংস করবে না, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, কেউ কারো সহযোগী। কিন্তু যারা লিখছেন তাদের মাথায় রাখতে হবে আমাদের কাছে বিনোদনের অজস্র মাধ্যম চলে এসেছে। বই একমাত্র অবসর বিনোদনের মাধ্যম নয়, গল্প একমাত্র বা উপন্যাস একমাত্র বিনোদনের মাধ্যম নয়। একটা শব্দও যদি বেশি লেখেন, একটা বাক্যও যদি বেশি লেখেন, সেটা যদি পাঠকের মনে হয় খুব ক্লান্তিকর মনে হচ্ছে, সে কিন্তু আর পড়বে না। এবং তপনদা যেটা বললেন যে এই ধরনের কথামালা, এই গল্প উৎসব যেটা আজকে তৃতীয় বছরে পা দিল, এবং তার সঙ্গে সহযোগিতা ভাষা ও সাহিত্য, এই যে কাজটা করা হচ্ছে, এই কাজটা কিন্তু এর ফল কিন্তু আজকে বোঝা যাবে না, এটা সুদূর প্রসারী। আপনারা যেভাবে নিজেদের মধ্যে মত বিনিময়, দুদিন ধরে এই আলোচনা এবং গল্প পাঠ শুনবেন। ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি 2-3 জন গল্পকার, যারা অনুগল্প একটু পরে পড়বেন, চন্দ্রানী থেকে জয়তী, চুমকি, এরা বসে আছেন। এদের গল্প যদি ভালো না লাগে, আপনারা বলবেন যে এইটা ভালো লাগছে না, এই জায়গাটা চেঞ্জ করুন, এটা পাল্টে দিন। এটাই কিন্তু এই গল্পমালা বা কথামালার একমাত্র উদ্দেশ্য। এবং এটা তখনই সফল হবে যখন প্রত্যেকের মধ্যে খোলাখুলি আলোচনা, ভালো মন্দর বিচার বিবেচনা হবে। বাংলা সাহিত্য আমি মনে করি ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, একদম ঘাবড়ানোর কিছু নেই। আমাদের পরের প্রজন্মের সাহিত্যিকরা, লেখকরা এসে গেছেন, তারা কলম নিয়ে ছুটছেন এবং যতই আপনি বলুন তারা ফেসবুক থেকে উঠে এসছেন, তারা সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসছেন। যদি পাঠকের ভালো না লাগে, পাঠক রিজেক্ট করে দিতেন। যখন পাঠকের ভালো লাগছে, অর্থাৎ তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। তো সেই লেখকদের কথা কেন তারা পাঠক তাদের নিচ্ছেন, সেটাও আমাদের ভাবতে হবে। তাহলে কি পাঠকের রুচি পাল্টে যাচ্ছে? হয়তো পাল্টে যাচ্ছে। তো বর্তমান রুচির সঙ্গে আমাদের একটা একটা সংযোগ রেখে চলতে হবে। অর্থাৎ সব মিলিয়েই বাংলা সাহিত্য, সব মিলিয়েই বাংলা সাহিত্যের গল্প। আমার মনে হয় যে আমরা এই কথামালার এতে যে উদ্যোগে যে 2 দিনব্যাপী গল্প উৎসব হচ্ছে, আমরা সকলেই উপকৃত হব। ধন্যবাদ, নমস্কার। মাননীয় শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বহুমূল্য বক্তৃতা আমরা শুনলাম। আসলে আমাদের লেখ্য সাহিত্যের প্রতিযোগী যেভাবে তৈরি হচ্ছে, সেটা আসলে বীরত্ব নয়, একসঙ্গে মিলেমিশে থাকা, সকলকে স্পেস ছেড়ে সেই স্পেস শেয়ার করে সেভাবেই থাকতে হবে। এবার একটা জরুরি ঘোষণা। কথামালা আয়োজিত মহারাজা ক্যান্ডেল ছোট গল্প প্রতিযোগিতা 2026 এর ফলাফল ঘোষণা করবেন সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায়।
প্রতি বছরের মতো এবছরও এই প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন কথামালার সহ সম্পাদক সুবীর মজুমদার। সুবীরদা, ফলাফলের খামটি তপনদার হাতে তুলে দিন। তপনদা, আপনি ফলাফল ঘোষণা করবেন এখানে এসে। সেই মুহূর্ত কথামালা যে প্রতিযোগিতা আয়োজন করেছিল মহারাজা ক্যান্ডেল গল্প প্রতিযোগিতা, তার ফলাফল 2026-এর প্রথম স্থান অগ্রদীপ দত্ত আছে। তার গল্পের নাম হচ্ছে মহাশূন্যের নিচে। আছে নাকি? আচ্ছা। দ্বিতীয় স্থান সোমা কুশারি, গল্পের নাম হেরো। তৃতীয় স্থান সুব্রত বসু, গল্পের নাম ড্যানিয়েল কামস টু জাজমেন্ট। ধন্যবাদ। এই গল্পকারদের আমরা অকুণ্ঠ প্রশংসা করছি এবং আমরা আশা করছি যে আগামী দিনে এরা বাংলা সাহিত্য শাসন করবে। ধন্যবাদ। এটি আসলে আমাদের একটা বহু প্রতীক্ষিত মুহূর্ত। এই পুরস্কারের নাম ঘোষণা, পুরস্কার দেওয়া হবে আজকের মধ্যাহ্নভোজনের পরে। আচ্ছা, এবার প্রতি বছর গল্প উৎসব উপলক্ষে একটা পত্রিকা প্রকাশ করে থাকি আমরা। 2024-এর পত্রিকার বিষয় ছিল অনুগল্প, 2025-এর সংখ্যাটির বিষয় ছিল বাংলা ছোট গল্প আন্দোলন। এবারের বিষয় প্রতিযোগিতার গল্প। উল্লেখ করা দরকার, গল্প উৎসব উপলক্ষে আমরা একটা ছোট গল্প প্রতিযোগিতারও আয়োজন করি, যেটা হয়ে গেল। গত বছর থেকে প্রতিযোগিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহারাজা ক্যান্ডেলের কর্ণধার, কথামালার সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য চিরঞ্জয় চক্রবর্তী। গত বছরের পুরস্কৃত 10টি গল্প নিয়ে এবারের সংখ্যা। গত বছর প্রাবন্ধিক জহিরুল হাসান এবং এবার পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন শ্রী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। প্রথম বছর থেকে পত্রিকাটি সম্পাদনা করছেন চিরঞ্জয় চক্রবর্তী। চিরঞ্জয়দাকে মঞ্চে আসতে বলবো, এবং সেই সঙ্গে পত্রিকাটির সমস্ত রকমের কাজ, অঙ্গসজ্জা, পত্রিকাটির সম্পাদনায় সহযোগিতা সেটি করেছে অরিজিৎকে মঞ্চে আসতে বলবো। তার আগে আমরা ঝড়েশ্বরদাকে বরণ করে নেব কথামালার তরফ থেকে, মহারাজা ক্যান্ডেলের তরফ থেকে, ভাষা ও ভবিষ্যতের তরফ থেকে। পত্রিকা প্রকাশটা করে ভালো। এবার পত্রিকা প্রকাশ করবেন শ্রী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আশামাত্র মঞ্চে তুলে দেওয়া এবং তৎক্ষণিক বক্তৃতা করতে বলা, তাৎক্ষণিক বক্তৃতার মতো। ঝড়েশ্বরদারকে দেরি করে আসায় এখন সেই তাৎক্ষণিক বক্তৃতাটি করতে হবে। আজ এই সকালবেলায় সবাইকে শুভেচ্ছা, নমস্কার। মঞ্চে যারা আছে তাদেরকেও শুভেচ্ছা, নমস্কার জানাই। আজকের এই কথামালা পত্রিকাটার যে প্রকাশ, গতবারেও দেখেছিলাম প্রায় 100 জনের বেশি অনুগল্পকার ছিল এবং পুরনো কিছু গল্পও ছিল।
আজকের যারা এই পত্রিকাতে নিশ্চয়ই একটু আগে শুনলেন যারা পুরস্কৃত হয়েছে তাদেরও কথা আছে। অতএব এই পত্রিকা কথামালার একটা গুরুত্ব আছে, শুধু নবীন নয়, প্রবীণ নবীন মিলিয়ে এবং বিভিন্ন অঞ্চলের বা জেলার লেখক লেখিকাদের এখানে স্থান পেয়েছে এই লেখার মধ্যে, এই পত্রিকার মধ্যে। এই সময়ের অভিঘাত তাদের লেখার মধ্যে আছে এবং পরবর্তীকালে যারা ইতিহাসবিদ বা সাহিত্য সমালোচক তারা এই লেখাগুলোর নিশ্চয়ই পর্যবেক্ষণ করবেন এবং বিশ্লেষণ করবেন। সময়ের দায়ের কাছে, ইতিহাসের দায়ের কাছে এই পত্রিকা যারা করছেন বা এই কথামালার আয়োজকরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। পরে এটার মূল্যায়ন হবে নিশ্চয়ই। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকুন। এই লেখালেখির মধ্যে আরও বেশি করে আসুন, পরবর্তী প্রজন্ম তারাও আসুক, এই কামনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার।